নমস্কার সবাইকে। গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের পরিবেশনা লেখক অনিশ দেবের রহস্য রোমাঞ্চ গল্প রূপলি রক্ত। প্রতি মঙ্গলবার ও শুক্রবার আমরা নিয়ে হাজির হই নতুন নতুন গল্প, তা সে হাসি মজার হোক বা ভৌতিক বা হাড়হিম করা রহস্য রোমাঞ্চ নিয়ে। আমাদের এই গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন। আজকের এই গল্পটি এক অদ্ভুত মানসিক হাসপাতালের গল্প, যা শহর থেকে বহু দূরে এক নির্জন স্থানে অবস্থিত। আর এই হাসপাতালে রয়েছে মাত্র একজন ডক্টর আর একজন নার্স। রাতের অন্ধকারে কি হয় এখানকার রোগীদের সাথে? কি রোমাঞ্চকর ঘটনা জড়িয়ে আছে ওই হাসপাতালের রাত্রিগুলোতে? চলুন শুনে নেওয়া যাক অনিশ দেবের রহস্য রোমাঞ্চ গল্প রূপলি রক্ত। এই নিন, আপনি আয়না চেয়েছিলেন না? ডক্টর পালিতের গলার আওয়াজে আচমকাই সে বিছানায় উঠে বসল। খুব খুশি হয়ে আয়নাটা হাতে নিল। এখানে আসার পর এই প্রথম নিজের মুখ দেখতে পাবে, তাই ডক্টর পালিতের দিকে তাকিয়ে কৃতজ্ঞভাবে হেসে উঠল সে। ডক্টর পালিতও হাসলেন হয়তো, কারণ গোধূলির আবছা আলোয় সাদা দাঁতখানা তার ঝিকিয়ে উঠল। আয়নার দিকে নজর দিতে সে মনে মনে ভাবতে লাগলো, কার ছবি এটা? এই কি আমি? এইরকম কি আমি দেখতে চেয়েছিলাম? সাদামাটা মাঝারি রঙের স্বাস্থ্যবান এক যুবকের মুখ। কি জানি, এই যুবককে কখনো আমি দেখিনি। নিজের যে চেহারা আমার মনে আছে তার সঙ্গে এতটুকু মিল নেই। অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে আর আয়নার মুখটাও ঢেকে যাচ্ছে আধারে। আয়নায় ঘরের একমাত্র জানালাটা চোখে পড়ছে তার, কিন্তু ডক্টর পালিত কই? চমকে চোখ ফিরিয়ে দেখে তার মাথার কাছে জানালা আড়াল করে একই জায়গায় দাঁড়িয়ে আছেন। মুখটা ছায়ায় ঢাকা আর চোখ দুটো অন্ধকার কোটর। ডক্টর পালিত খসখস শব্দে হেসে বললেন, কি নিজেকে চিনতে পারছেন না তো? এখানে যারা আসে তারা কেউই পারে না, আর যখন পারে তখন এখান থেকে তাদের ছুটি হয়ে যায়। কথাগুলো যেন তার মাথায় কিছুই ঢুকলো না, ধাঁধার মতো সব জট পাকিয়ে গেল। এখানে কতদিন ধরে রয়েছে সে, আর কতদিনই বা থাকতে হবে তাকে? বহুবার এ কথা জিজ্ঞাসা করেছে সে ডক্টর পালিতকে, আর উত্তরে পেয়েছে একটা নিঃশব্দ হাসি। ডক্টর পালিত এবার হাত বাড়িয়ে আয়নাটা নিতে চাইলেন। দিন, আয়নাটা এবার ফেরত দিন। ডক্টর পালিত, আমি এটা আমার কাছে রাখতে চাই। আমি আমার কাছে রাখতে চাই এটা ডক্টর। নিয়ম নেই যে যদি আয়না ভেঙে অসাবধানে আপনার হাত পা কেটে যায়। আমরা চাই না আমাদের রোগীদের অযথা রক্তপাত হোক। জানেন তো রক্তের এক একটা ফোঁটার কত দাম? ডক্টর আয়নাটা হাত থেকে নিয়ে নিলেন আর তাকে বিশ্রাম নিতে বললেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সুইচ টিপে ঘরের নীল আলোটা জ্বেলে দিয়ে গেলেন। ঘরে আবার সে একা। সন্ধে ঘন হয়ে গেছে। এদিকে শরীরও কেমন দুর্বল লাগছে তার, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। ডক্টর পালিতের এই হাসপাতালটা ভারী অদ্ভুত। বিশাল এলাকা জুড়ে বাড়ি, অথচ জনাচারেকের বেশি রুগী তার চোখে পড়েনি। আর ডাক্তার ওই একজনই, ডক্টর প্রিয়লাল পালিত।
এছাড়া একজন নার্স আছেন, মিস তৃষ্ণা পান। মোট 6টি প্রাণী, অথচ প্রায় 3 বিঘে জমি জুড়ে বাগান, পুকুর, বাড়ি, আর বাড়ির পিছন দিকটায় রয়েছে ঘন জঙ্গল। বিছানায় শুয়ে শুয়ে নানান কথা ভাবতে থাকে সে। জায়গাটা শহর থেকে কত দূরে কে জানে। শহরে কি মানসিক রোগের একটাও হাসপাতাল নেই যে আমাদের মতো 4 জন হতভাগ্যকে এখানে পাঠিয়ে দিয়েছে? খাঁ খাঁ হাসপাতালে মাঝে মাঝে আমি ঘুরে বেড়াই। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা আমি চষে বেড়াই। কাউকে চোখে পড়ে না, কেউ বাধাও দেয় না। কিন্তু আমি জানি এদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে বেরোবার কোনো উপায় নেই। এমনি করে হাঁটতে হাঁটতেই অনেক দিন ডক্টর পালিতে 2 তলার ল্যাবরেটরিতে আমি পৌঁছে গেছি। শিশি, বোতল, নানান কেমিক্যাল ও যন্ত্রপাতিতে ভরা এক প্রকাণ্ড ঘর। ওই ঘরে ঢুকলেই আমার মনটা চনমন করে ওঠে। তাকে সার সার সাজানো বিষের শিশিগুলো দেখে নিষ্পিস করে আমার হাতের আঙুলগুলো। মরার খুলি আর কাটা চিহ্নের মতো আঁকা একজোড়া হাড়ের ছবি আমাকে আমাকে চোখ ঠাউরে হাতছানি দিয়ে ডাকে, আয় রে আয়, আয় রে আয়। আমার চোখে নেশা ধরে যায়, মাথাটা কেমন ঝিমঝিম করে। ওহ, কতদিন কতদিন যে ওসব জিনিসে হাত দিইনি। কিন্তু হাজার ইচ্ছে হলেও আমি ফাঁকা ঘরে ঢুকে তাকের দিকে হাত বাড়াইনি। কারণ আমি জানি ডক্টর পালিত অথবা মিস পান ঠিক আমার উপরে নজর রাখছেন। একদিন আমাকে ওরা হাতে নাতে ধরে ফেলেছিলেন, তবে অবশ্য কিছু বলেননি। ডক্টর পালিত আর মিস পান শুধু একে অপরের দিকে তাকিয়ে কেমন যেন হেসেছিলেন। অপমানে রাগে আমার গা জ্বালা জ্বালা করে উঠেছিল সেদিন। নীল আলো কেমন যেন স্বপ্ন ডেকে আনে, ঘুম ঘুম পায়। এখানে সব কিছুর রং সাদা। ঘরের দেওয়াল, জানালা, দরজা, বাগানের ফুল, এমনকি রোগীদের মুখগুলো পর্যন্ত ফ্যাকাশে সাদা। শুধু ডক্টর পালি তার তৃষ্ণা পানের ঠোঁটজোড়া টুকটুকে লাল, ঘোর লাল, ঠিক লিপস্টিকের মতো। এমন সময় মিস পান ঘরে খাবার নিয়ে ঢুকলেন। বিছানার পাশে টেবিলের ওপরে খাবার নামিয়ে রেখে বললেন, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি কদিন ধরে ঠিকমতো খাচ্ছেন না, ভালো করে খাওয়া দাওয়া করুন, নইলে সেরে উঠবেন কেমন করে। সে বিছানায় শুয়ে শুয়েই আবছা আলোয় তৃষ্ণা পানকে দেখতে লাগলো। শরীরে যৌবন মাথা চাড়া দিতে চায়, কিন্তু অন্ধকার চোখের দিকে চোখ পড়লেই কেমন যেন শীত শীত করে। তার লোমগুলো খাড়া হয়ে ওঠে। তৃষ্ণা পান কথা বলতে বলতে ঠোঁটের ওপরে জিভের ডগাটা বুলিয়ে নেন। আপনাদের স্বাস্থ্য সবসময় তরতাজা থাকা দরকার। অবশ্য এখন আপনার চেহারা খারাপ নেই। হঠাৎই কোমল হাতটা বাড়িয়ে তার বাহু স্পর্শ করলেন, আদরের একটা চিমটিও কাটলেন, আর বললেন, সব রোগীদের মধ্যে আপনিই সবচেয়ে ভালো। আমাদের কথা মতো চলুন, স্বাস্থ্যের যত্ন নিন। কি বলবে ঠিক করে ওঠার আগেই মিস পান জুতো খটখটিয়ে চলে গেলেন। অতএব বিছানায় উঠে বসে টেবিলটাকে কাছে টেনে নিল সে। খুব খিদে পাচ্ছে তার। লক্ষ্য করে দেখেছে ট্রিটমেন্ট রুম থেকে ফেরার পর থেকেই প্রচণ্ড খিদে পায়, অথচ খেতে একদমই ইচ্ছে করে না। 3 দিন আগে ডক্টর প্রিয়লাল পালিত তাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গিয়েছিলেন। ঘরটা ছিল কাচের। সেখানে যে তার কি ট্রিটমেন্ট হয়েছিল তা তার মনে নেই। শুধু এটুকু মনে আছে, যখন ফিরে এসেছে তখন তার শরীরে ছিল অসহ্য ক্লান্তি, অবসাদ আর জড়তা। তারপর থেকেই তার খাওয়া দাওয়ার মাপ বাড়িয়ে দিয়েছেন ডক্টর।
ট্রিটমেন্ট রুম থেকে ফেরার পরে পরেই বরাবরই এই ব্যবস্থাই করে থাকেন। ভালো করে খেয়ে দিয়ে তাকে আবার সুস্থ সবল হতে হবে, ডাক্তারের আদেশ। অতএব খাওয়া শুরু করতেই হলো। হঠাৎ দরজায় একটা ছায়া নজরে পড়ল। চমকে মুখ তুলে তাকায় সে। ছায়াটা এবার ঘরে ঢুকে এলো। চাপদাড়িওয়ালা অল্প বয়সী ছেলে একটা। হাসপাতালে নতুন এসেছে, রোগাশোকা চেহারা, কিন্তু চোখ যেন ছটফটে, মুখে কেমন একটা তেজও আছে। সেই ছেলেটি আর তিনি ছাড়া বাকি যে দুজন রোগী হাসপাতালে আছে তারা বেশ বুড়ো, শুকিয়ে প্যাকাটির মতো হয়ে গেছে। ঘর ছেড়ে বেরোনোরও ক্ষমতা নেই তাদের, স্রেফ বিছানায় শুয়ে বসেই থাকতে হয়। মিস পানকে ওদের কথা জিজ্ঞাসা করলেই বলেন, ওদের আর কোনো রোগ নেই, ওনারা ভালো হয়ে গেছেন। তাহলে তাহলে ওরা ছুটি নিয়ে চলে যাচ্ছে না কেন? কোথায় যাবেন? ওদের যে তিনকুলে আর কেউ নেই। যাদের কেউ থাকে না তারাই তো এখানে আসে, আমরাই তাদের সব। আমার অসুখ কখন সারবে? সারবে সারবে, এত অধৈর্য হচ্ছেন কেন? আর 2-4 মোটাসোটা রুগী আসুক, আপনাদের দুজনের অসুখ তখন তাড়াতাড়ি সারবে। তার জবাব শুনে ফ্যাল করে তাকিয়েছিল সে। শুধু একবার মনে হয়েছিল বুড়ো দুটো বেঁচে আছে তো। ঘরের দরজা দিয়ে উকি মেরে যখনই ওদের দেখেছে সে, মনে হয়েছে সাদা চাদরে ঢাকা রক্তহীন সাদা দুটো মানুষ। বিনা আমন্ত্রণে বিছানার একাধারে এসে বসল সে। ঠাট্টা সুরে দাড়িওয়ালা ছেলেটি বলে উঠল, পেট পুড়ে খাচ্ছেন দেখছি। দেখা হলে ছেলেটা তার সঙ্গে ঠাট্টাই আর কি করে, আর বলে, আপনি হলেন ওদের পোষা পাখি, জবাইয়ের মুরগির মতো। যত খেয়ে দিয়ে মোটা হবেন ততই ওদের ভালো। সে জবাব না দিয়ে একটা তরকারির বাটি ছেলেটার দিকে এগিয়ে দিল। এই নিন, আমার এত খেতেই ইচ্ছে করে না, একটু নিন না। এবার ছেলেটি যেন আঁতকে উঠল, তড়া করে উঠে পড়ল বিছানা ছেড়ে, আর বলল, মরে গেলেও আপনার হাত থেকে কোনো জিনিস খাচ্ছি না, এত জলদি মরার স্বাদ আমার নেই। কিছু বলার আগেই ছেলেটি ঘর ছেড়ে চলে গেল। কিছুক্ষণ খোলা দরজার দিকে তাকিয়ে রইল সে। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। বেশ আরাম লাগছে এখন। পরদিন ডক্টর পালিত ও মিস পানের হাসির মানে খুঁজে পাওয়া গেল। তাকে ফাঁকা ল্যাবরেটরিতে বিষের শিশি ঘেরা জায়গায় দেখে কেন ওরা সেদিন অমন করে হেসেছিলেন এখন বুঝতে পারছে সে। অপমানে তখন তার গায়ে জ্বালা ধরে গিয়েছিল, আর এখন সে জ্বালা শতগুণ হয়ে তার শরীরে যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে। ভয় হচ্ছে তার এই ছটফটানি দেখে ওরা আজই আবার না তাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে যান। সকালবেলা থেকে হাসপাতালের ভেতরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল সে। একসময় হাজির হয়ে গেল ল্যাবরেটরিতে। যথারীতি সেখানে কেউ নেই। মনে কেমন একটা জেদ চেপে গেল। ঝট করে একটা বোতল টেনে নিল তাক থেকে, মার্কিউরি ক্লোরাইডের সলিউশনের বোতল। বোতলের গায়ে মরার খুলি ও কাটাকুটি হাড়ের ছবি। বোতলটা তার গায়ের সাদা অ্যাপ্রনের আড়ালে লুকিয়ে নিয়ে এলো নিজের ঘরে। তারপর ডক্টর পালিত মিস পান যেখান থেকে জল খান সেই ওয়াটার ফিল্টারের জলের মধ্যে বোতলের অর্ধেকটা ঢেলে দিয়েছিল সে, আর বোতলটা লুকিয়ে ফেলেছিল তার নিজের ঘরে। ব্যাস, কাজ শেষ তার। কিন্তু একটু পরে মিস পান এসে তাকে ডেকে নিয়ে গেলেন আর বললেন, একটু আসুন তো, একটা জিনিস দেখাবো আপনাকে।
মিস পানের কথা শুনে সে যেন হকচকিয়ে গেল, একটু ভয়ও পেল সে। কি মানে কি দেখাবেন? চলুন না, একটা মজা হবে। নকল আহ্লাদে মিস পানের গায়ে নরম ছোঁয়া ঘষে দিলেন তার গায়ে। সুতরাং যেতেই হলো তাকে তার সঙ্গে। প্রিয়লাল পালিত ওয়াটার ফিল্টারের সামনেই দাঁড়িয়েছিলেন। তাকে দেখে হেসে বললেন, আসুন আসুন, আপনার জন্যেই অপেক্ষা করছি। তারপর ফিল্টারের কল খুলে এক গ্লাস জল ভর্তি করলেন আর এগিয়ে দিলেন তার দিকে। ভয়ে এবার সে পিছিয়ে গেল। কোনো রকমে বলল, আমার জল তেষ্টা পায়নি। মিস পান তাকে অসম্ভব শক্তিতে পিছমোড়া করে চেপে ধরলেন, আর ডক্টর পালিত জল ভর্তি গেলাসটা তার নাকের সামনে নিয়ে এলেন আর বললেন, একটু দেখুন তো চোখে মার্কিউরিক ক্লোরাইডের গন্ধ পাওয়া যায় কি না। বাধ্য হয়ে ঘ্রাণ নিতেই হলো। হ্যাঁ, টের পাওয়া যাচ্ছে সহজেই। কোনো রকমে ঘাড় নেড়ে সে কথা জানালো সে। তখন মিস পান তাকে ছেড়ে দিলেন। ভয়ে তার শরীর কাঁপছিল। ধরা পড়ে গেছে সে। এখন ওরা কি করবেন তাকে নিয়ে? ডক্টর পালিত এক চুমুকে গ্লাসের সব জল খেয়ে নিলেন। বিষ, তীব্র বিষ। অথচ আবার ফিল্টারের কল খুলে গ্লাস ভর্তি করলেন। এবারে দিলেন মিস পানকে। উনিও গ্লাস শেষ করে দিলেন এক নিমিষে। দুজনেই হাসলেন তাকে ব্যঙ্গ করে। তারপর আবার গ্লাস ভর্তি হলো। আবার নিমিষে গ্লাস শেষও হলো। তারপর আবার এভাবে তাকে দেখিয়ে ওরা পালা করে ফিল্টারের বিষাক্ত জল শেষ করার উৎসবে মেতে উঠলেন। সে কি হাসি তাদের! পেটে হাত চেপে শরীর দুলিয়ে তার দিকে তাচ্ছিল্যের আঙুল তুলে সে কি হাসি! যেন নেশার ফোয়ারা ছুটেছে। দেখতে দেখতে ফিল্টারের সব জল শেষ। আশ্চর্য, যে বিষে অন্তত 15টা ধেড়ে মানুষের অক্কা পাওয়ার কথা, সেই বিষ হাসতে হাসতে ওরা ছক্কা মেরে শেষ করলেন। অথচ এখনো ওরা অট্টহাসি হাসছেন। চোখের তারা জল জল করে জ্বলছে তাদের। সে তখন তারা খাওয়া নেড়ি কুকুরের মতো দুপায়ের ফাঁকে লেজ গুটিয়ে ছুটে চলে এলো তার নিজের ঘরে, বিছানায়। তারপর অসহ্য জ্বালায় শুধু ছটপট করতে লাগলো আর ভাবতে লাগলো এই জন্যই তাদের ল্যাবরেটরিতে কোনো পাহারা নেই, কেননা কোনো ভয় নেই ওদের, এমনকি তার কাছ থেকেও না। সমস্ত ব্যাপারটা একটা জটিল ধাঁধার মতো ঠিক ছিল। এমন সময় দাড়িওয়ালা ছেলেটা আবার ঘরে এলো। ওকে এক গ্লাস জল এগিয়ে দিল সে। ছেলেটা তীব্র ভাষায় তার ওপরে মুখিয়ে উঠল আর এক গ্লাস জল ছিটকে ফেলে দিল মেঝেতে। ভেতরটা টকবক করে ফুটছিল তার। হাত বারবার মুঠো হয়ে যাচ্ছিল আপনা থেকেই। দাড়িওয়ালা ছেলেটা বলে উঠল, কিছুই বোঝেন না না ন্যাকা? আপনি এখানে কি করে এসেছেন তা জানেন, নাকি সব ভুলে যাওয়ার ভান করেন? আপনার সব ফাইলপত্র আমি দেখেছি। আপনি ইন্ডিয়া ড্রাগ কোম্পানির কেমিস্ট ছিলেন। 3-3টে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি। তারপর ধরা পড়েন। বহুদিন আপনাকে নানান মেন্টাল হসপিটালে রেখে সারিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনার ওই এক রোগ, বিষ দেখলেই হাত নিষ্পিস করে। যাকে হাতের কাছে পান তাকেই এক ঢোক বিষ গিলিয়ে দিতে ইচ্ছা করে, তাই না? ছেলেটার কথা শুনে বিছানায় পাথর হয়ে রইল সে। ও যা বলছে সব সত্যি কি?
নিশ্চয়ই সত্যি, নইলে সব কথাগুলোই তার এত চেনা জানা ঠেকছে কেন? শুধু তার নিজের মুখটাই তার কাছে আজ যেন অচেনা হয়ে গেছে। মনে হচ্ছে কেউ তার মাথার ঢাকনা খুলে ভেতরের জিনিসগুলো আচ্ছা করে নেড়ে ঘেটে দিয়ে আবার তার ঢাকনাটা বন্ধ করে দিয়েছে। দাড়িওয়ালা ছেলেটা চলে গেল, কিন্তু তার মাথার ভেতরেই যেন ওর ওই কথাগুলো বারবার বাঁচতে লাগলো। 3-3টে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি, 3-3টে মানুষকে। সন্ধেবেলা প্রিয়লাল পালিত আর মিস পান তাকে দেখতে এলেন। ওদের মুখ চোখের ব্যবহার একেবারে স্বাভাবিক। সকালের ওই সাংঘাতিক ঘটনা যেন তারা একেবারে ভুলেই গেছেন, কিন্তু তার অসহ্য জ্বালা যেন আবার শুরু হলো। বিভিন্ন প্রশ্ন করে ডক্টর পালিত তার মানসিক প্রতিক্রিয়া দেখলেন, তারপর চোখ জিভ পরীক্ষা করলেন, রক্তচাপ মাপলেন, পালস দেখলেন, গা হাত পাও দেখলেন টিপে টিপে। তৃষ্ণা পান ঠায় দাঁড়িয়ে লোভী চোখে ডক্টরের কাণ্ড কারখানা দেখছিলেন। পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে আগ্রহ নিয়ে বললেন, কেমন দেখলেন? কাল পেশেন্টকে ট্রিটমেন্ট রুমে নেওয়া যাবে তো? হ্যাঁ, যাবে, গম্ভীরভাবে জবাব দিলেন ডক্টর পালিত, আর তারপর দুজনেই চলে গেলেন। ভীষণ ভয় করছিল তার। আবার ওই ট্রিটমেন্ট রুম, ওখানে কি হয় কে জানে। কেমন যেন একটা আশ্চর্য ঘোরের মধ্যে সময়টুকু কেটে যায়। তারপর ঘরে বিছানায় যখন জ্ঞান ফেরে, তখন শরীরে শুধু অবসাদ আর ক্লান্তি। ডক্টর ও নার্স চলে যেতেই মার্কিউরি ক্লোরাইডের লুকোনো বোতলটা বের করল সে, আর মনে মনে ভাবতে লাগলো, কি করব এখন এই বিষ দিয়ে? দাড়িওয়ালা ছেলেটা খুব চালাক, আমার হাত থেকে কখনো কিচ্ছু খায় না। আর বাকি ওই বুড়ো রুগী দুটো, ওদের বিষ দিলেই বাকি আর না দিলেই বাকি। কি যে করি এই বোতলটা নিয়ে, আমি কিছু বুঝতে পারছি না। কি করা যায়? 7-5 ভেবে শেষ পর্যন্ত খোলা জানলার কাছে এসে দাঁড়ালো সে। ছায়া ছায়া অন্ধকার নেমে এসেছে। বাইরের বাগানে, পেছনের ঘন জঙ্গলে কোনো প্রাণীর একটানা গর্জন কানে এলো। নেকড়ের চিৎকার প্রায় রোজ রাতেই শোনা যায়। চোখ তুলে দেখে আকাশে আধখানা চাঁদ, আর চাঁদের আলোর মাঝে মাঝেই ঢেকে দিচ্ছে উড়ন্ত বাদুড় আর প্যাঁচার ডানা। এই অঞ্চলে নিশাচর পাখি বেশি চোখে পড়ে, কেন কে জানে। আর অপেক্ষা না করে হাতের বোতলটা ছুঁড়ে দিল বাইরের অন্ধকার বাগানে। অনেকক্ষণ পর শব্দটা কানে ভেসে এলো। কাচের বোতলটা ভেঙে চৌচির, আর বিড়বিড় করে বলতে লাগলো, যাক, আপদ গেছে। ওটা রেখেও তো কোনো লাভ ছিল না, যদি অবশ্য নিজেই না। আজকাল তার মাথার মধ্যে সব কিছুই কেমন যেন গোলমাল হয়ে যায়। দু চোখ বুঝলেই সার সার শিশি বোতলের স্বপ্ন দেখে সে। সবকটার ওপরেই মরার মাথার খুলি আঁকা, আর খুলির কালো চোখের কোটর দুটো ধক ধক করে জ্বলছে যেন। হাতের আঙুলগুলো লাউডগা সাপের মতো হিল হিল করে আকুলি বিকুলি করতে থাকে, আর বুকের ভেতরে শুরু হয় দুপদাপ শব্দ। আর মনে মনে ভাবতে থাকে, সেই 3 জনের কথা মনে পড়ে যাদের আমি বিষে নীল করে দিয়েছি। কিন্তু 3-এর পর 4 নম্বরকে খুঁজে পেলাম কই? 4 নম্বরকে তো আমি পেলাম না। আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে? ওই দাড়িওয়ালার ছেলেটাকে যদি... কি একটা ভেবে এবার যেন ঘর ছেড়ে বেরোলো সে।
দাড়িওয়ালা ছেলেটির ঘরে গিয়ে একবার দেখলে হয় কি করছে সে। অবশ্য এই সময়টাতে ও রোজ তাস খেলে একা একা। এখানে যতক্ষণ পারবেন জেগে থাকবেন। চোখের পাতা এক করলেই বিপদ। ওই ডাক্তার আর নার্সকে বিশ্বাস নেই। কিন্তু ছেলেটির ঘরে গিয়ে ভারী অদ্ভুত দৃশ্য দেখল সে। ছেলেটা নির্জীবভাবে বিছানায় শুয়ে আছে আর দু চোখ মেলে আছে ঘরের সিলিংয়ের দিকে। এরকম ক্লান্ত অসহায় ওকে কখনো দেখেনি সে। সে বিছানার খুব কাছে চলে গিয়েছিল। ছেলেটি মুখ ফিরিয়ে তার দিকে তাকালো। প্রথমে ভয় পাওয়া চোখে হাতের দিকে তাকালো, তারপর হাত খালি দেখে আশ্বস্ত হলো। গলায় হাত বুলিয়ে বার কয়েক ঢোক গিলল সে। কি ব্যাপার, এরকম অসহায় শুয়ে আছেন যে? ছেলেটা চাপা চাপা গলায় ফিসফিস করে বলে উঠল, আমাকে আজ ট্রিটমেন্ট রুমে নিয়ে গেছিল। এমন সময় বাইরের অন্ধকার থেকে ভেসে এলো প্যাঁচার কান্না, শেয়ালের একটানা চিৎকার আর নেকড়ের পালের ক্রুদ্ধ গর্জন। তারপর তারপর ওই ডাক্তার আর নার্সটা মানুষ নয়, ওরা ভ্যাম্পায়ার। এই দেখুন। শুয়ে থাকা অবস্থাতেই থুতনিটা সামান্য উঁচু করল ছেলেটি, হাত দিয়ে দাড়িও সরালো। ঘরে অল্প পাওয়ারে নীল আলো জ্বলছিল, তাই ওর গলার খুব কাছে চোখ নিয়ে গিয়ে সে দেখল 1 ইঞ্চি তফাতে দুটো ছোট ক্ষত চিহ্ন, মাপে মসুর ডালের দানার মতো। জায়গাটা 2 আঙুলে টিপে ধরে রগড়ালো ছেলেটা, আর সঙ্গে সঙ্গে কালচে ঘন তরলের ফোঁটা দেখা গেল তার ক্ষতমুখে। ছেলেটা আঙুলের ডগায় সেই তরল মুছে নিল আর বলল, দেখুন রক্ত। আমার তো গলায়। আপনার কোথা থেকে রক্ত নিয়েছে? অজান্তেই তার হাত চলে গেল ঘাড়ে। জায়গাটা সে খুঁজে পেল। হ্যাঁ, এখনো ব্যথা আছে তার। সে জানে ইঞ্জেকশন সিরিঞ্জ অথবা দাঁতের দাগজোড়া ওখানেই আছে। তাই সে মনে মনে ভাবতে থাকে, সত্যি কি প্রিয়লাল পালি তার তৃষ্ণাপান ভ্যাম্পায়ার? ছেলেটা কি ঠিক বলছে? অবশ্য বলতেও পারে এই জায়গাটা নির্জন, শুধুমাত্র সংসার থেকে জবাব দেওয়া রোগীরাই এখানকার বাসিন্দা। খোঁজ খবর করার কেউ নেই, সন্দেহ করারও কেউ নেই। তার উপর ডক্টর আর নার্সের অন্ধকার চোখ, ঝকঝকে দাঁত, ওই বিষাক্ত জলপানের ঘটনা। না না, আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না। আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ছেলেটিকে সকালের ঘটনা জানালো সে, আর বলল, বিষে ওদের কিচ্ছু হবে না, এই বিষ দিয়ে ওদের কিচ্ছু হবে না। হলে তো আপনি সাহায্য করতে পারতেন। ভ্যাম্পায়ার নিয়ে আমি অনেক বইপত্র ঘেঁটেছি। এরা দুজন যে টাইপের, তাতে রূপোর বুলেট দিয়ে গুলি না করলে এরা শেষ হবে না। কিন্তু এখানে রূপোর বুলেট কোথায় পাবেন? একটা দীর্ঘশ্বাস ফেলল ছেলেটি, আবার চোখ ফেরালো সিলিংয়ের দিকে। ছেলেটির দিকে তাকিয়ে সে ভাবতে থাকলো। বুলেট, রিভলভার, কান ফাটানো শব্দ, রক্তপাত। না না না, আমার পছন্দ শিশি বোতল, মরার খুলি, কাটাকুটি হার। কিন্তু সেভাবে কি শেষ করা যাবে ডক্টর আর নার্সকে? ছেলেটার কথা মতো সত্যি যদি ওরা ভ্যাম্পায়ার হন, তাহলে? কথাগুলি ভাবতে ভাবতে তার শরীর মন যেন কেমন অস্থির অস্থির করতে থাকে। এগুলো একদম তার ধাতে সয় না। আবার সে ভাবতে থাকে। হঠাৎই ছেলেটা বিড়বিড় করে বলে উঠল,
পোষা মুরগির মতো তিলে তিলে এখানে মরতে হবে, বাঁচার কোনো পথ নেই। বাইরে থেকে আবার ভেসে এলো নিশাচর প্রাণীগুলোর চিৎকার। সে পায়ে পায়ে বাইরের করিডরে চলে এলো। মনে মনে দুশ্চিন্তার জট ছাড়াতে চেষ্টা করছে সে, খুঁজে বেড়াচ্ছে নানান প্রশ্নের উত্তর। খা খা করিডরে তার পায়ের শব্দ অপার্থিব প্রতিধ্বনিত হতে লাগল। দুদিন পর তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। শিশি, বোতল, মরার খুলি, কাটাকুটি, হাড়। কিন্তু ডক্টর পালিতের ল্যাবরেটরি থেকে সে বোতল সরাতে পারবে না। ওরা ঠিক টের পাবেন, আর ওই রকম গা জ্বালা করা হাসি হেসে তাকে আবার অপদস্থ করবেন। অসহ্য লাগে তার। সুতরাং দাড়িওয়ালা ছেলেটিকেই সে বলবে একটা বোতল সরানোর জন্য। এই উদ্দেশ্য নিয়েই দুপুরের দিকে তার ঘরে গেল সে। সব কথা খুলে বলল ছেলেটিকে। শুনে তো ছেলেটি বিশ্বাসই করতে চাইল না, তাই তাকে সে ভরসা দিয়ে বলল, আপনার সাহায্য না পেলে এই কাজ আমার একার পক্ষে করা সম্ভব নয়। এবার ছেলেটি রাজি হলো। 2 দিন ঠিক মতো খাওয়া দাওয়া করে সে অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে। আর ছেলেটিকে সে বলে দিল, ঠিক সময় হলেই আমি জানিয়ে দেব কখন, কিভাবে, কোন বোতলটা সরাতে হবে। পরপর 3 দিন সে গোগ্রাসে খাওয়া দাওয়া শুরু করলো। যে করে হোক ওজন বাড়াতেই হবে। হ্যাঁ, সত্যিই ওজন বাড়ছে। নিয়মিত রাউন্ডে এসে ডক্টর পালিত তৃষ্ণা পান গাঁট টিপে টিপে দেখেন। ওদের চোখ ধক ধক করে, শিউরে ওঠে সে, আর বুঝতে পারে সময় হয়ে গেছে। তাকে ট্রিটমেন্ট রুমে ওরা নিয়ে গেলেন বলে। 4th দিন বিকেলে খুব উত্তেজিত হওয়ার অভিনয় করতেই অস্থির হয়ে হাত পা ছুটতে লাগলো সে। ডক্টর পালিত সেটা লক্ষ্য করে মিস পানের দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, সময় হয়ে গেছে, কালই ওকে একবার ট্রিটমেন্ট রুমে নিয়ে যেতে হবে, কেমন? হ্যাঁ। মিস পান তার ঘাড়ে কোমল হাত রাখলেন। ওর টুকটুকে জিভের ডগা দেখা গেল। তারপর বললেন, হ্যাঁ, আর দেরি নয়, কালকেই। ওরা চলে যেতেই দাড়িওয়ালা ছেলেটার ঘরে উত্তেজিত অবস্থায় সে গেল আর তাকে বলল, শোনো শোনো, চুপিসারে ডক্টর পালিতের দোতলা ল্যাবরেটরিতে তোমাকে যেতে হবে। তারপর কতগুলো দরকারি জিনিস সেখান থেকে নিয়ে আসতে হবে। ঘণ্টাখানিক পরেই ছেলেটি ফিরে এলো। সাদা অ্যাপ্রনের আড়াল থেকে বের করে দিল দরকারি জিনিসগুলো। এবার তার মুখে যেন হাসি ফুটল। তাকে সাবাস জানিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। তারপর সমস্ত নির্দেশ দিয়ে বলল ঝটপট কাজ সারতে। ছেলেটি তার কথা মতো কাজ শুরু করলো। এদিকে তার বুক শুকিয়ে আসছে, শরীরে আগুন জ্বলছে, চোখের সামনে লাল নীল তারা নাচছে, আর মনে মনে ভাবছে, শেষ পর্যন্ত আমি সইতে পারবো তো? কাজ শেষ করেই ছেলেটি তার কাছে সরে এলো আর উদ্বেগের সুরে জানতে চাইল, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি ঠিক আছি। আপনি ঘরে চলে যান। কালকেই সব জানতে পারবেন। আমি ঠিক আছি। যান, আপনি চলে যান। এবার ছেলেটি চলে গেল। বিছানায় শুয়ে ছটপট করতে লাগলো সে। একরকম জেদ ধরেই রাতের খাওয়া পেট ভরে খেল। তারপর যন্ত্রণা, আর সেই যন্ত্রণা সহ্য করে শুধু অপেক্ষা। 2 চোখে ঘুম নেই তার। অসহ্য চিনচিনে যন্ত্রণার মধ্যে জ্ঞান ফিরল তার। চোখ খুলেই এক অপরূপ দৃশ্য দেখল সে। ট্রিটমেন্ট রুমের ধবধবে বিছানায় শুয়ে রয়েছে সে, আর একটু দূরেই
টলমল অবস্থায় দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছেন ডক্টর প্রিয়লাল পালিত ও মিস পান। দুজনেরই কালো অন্ধকার চোখ ঠেলে বেরিয়ে আসছে, মুখ ঠোঁট লিপস্টিকে মাখামাখি। লিপস্টিক নাকি রক্ত? দু হাতে বুক খামচে ধরে হাঁ করে ওরা বাতাস নিতে চাইছে। টুকটুকে জিভ বেরিয়ে আসছে অস্বাভাবিক রকম ভাবে। ঝকঝকে দাঁতও দেখা যাচ্ছে তাদের, আর দাঁতে রয়েছে সেই রক্তের ছাপ। টলতে টলতে প্রথমে মুখ থুবড়ে পড়লেন ডক্টর পালিত। মিস পান ট্রিটমেন্ট রুম থেকে বেরোতে যাচ্ছিলেন, দরজার কাছেই হুমড়ি খেয়ে পড়লেন। সামান্য মাথা তুলে সে মিস পানের শক্ত হয়ে যাওয়া পা দুটো দেখতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে ডক্টর পালিতের কুঁকড়ে যাওয়া বিভৎস দেহ। এদিকে তার ঘাড়ের কাছটা যেন চটচট করছে। বালিশেরও অবস্থা তাই। শরীরে অবসাদ, অথচ ভেতরে যেন মরুভূমির আগুন জ্বলছে দাউ দাউ করে। এমন সময় মনে মনে ভাবতে থাকে সে, নিভবে না, নিভবে না রেজালা। হ্যাঁ, যাক, তবু নিশ্চিন্ত। ভ্যাম্পায়ার দুটো শেষ, ওই দুজন শেষ হয়ে গেছে। গতকালের কথা মনে পড়ছে তার। দাড়িওয়ালা ছেলেটাকে যখন সে কাজের দায়িত্ব দিয়ে ডক্টর পালিতের ল্যাবরেটরিতে পাঠিয়েছিল, তখন ও কিরকম যেন হতভম্ব হয়ে পড়েছিল। ছেলেটিকে সে বলেছিল, খুব মনোযোগ দিয়ে শুনুন, একটা স্যালাইনের বোতল আর নিডল নিয়ে আসবেন। এছাড়া ঘরের ডান দিকে প্রথম তাকে দেখবেন একটা ছোট্ট বোতল আছে, তার গায়ে লেখা AgNO3 সলিউশন। এই বোতলটা নিয়ে আসবেন, ব্যাস আপনার কাজ শেষ। এতটুকুই। কথাটি শুনে ছেলেটি হেসে বলেছিল, বোতলের গায়ে মোড়ার খুলি আঁকা আছে তো? না না, ওটা বিষ নয়, বিষ নয়। তারপর ছেলেটা কেমন যেন হতবাক হয়ে গেল, ভ্যাবাচাকা মুখে তার দিকে তাকিয়ে রইল। কি যেন জিজ্ঞাসা করতে চায় এমন একটা ভাব, কিন্তু সে হেসে বলল, কোনো চিন্তা নেই, ভুলে যাবেন না আমি কেমিস্ট ছিলাম। এবার ছেলেটি চুপ করে রইল। তখন সে ঘরে ফিরে গিয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো। ছেলেটি জিনিসগুলো হাতিয়ে নিয়ে ফিরে আসার পর তাদের কাজ শুরু হয়। ছেলেটিকে সে বলে, স্যালাইনের বোতলটা বাথরুমে গিয়ে তাড়াতাড়ি খালি করে নিয়ে আসুন। ছেলেটিও কোনো রকম প্রশ্ন না করে তার নির্দেশ পালন করে চলে। তারপর ছোট বোতলে তরলটা ঢেলে দেয় স্যালাইনের খালি বোতলে। পাইপ আর নিডিলও ফিট করে। ছেলেটিকে বলে স্যালাইনের বোতলটাকে উল্টোভাবে উঁচু করে ধরে রাখতে, আর সে নিডিল গুঁজে দেয় তার বাঁ হাতের কনুইয়ের খাঁজে। বোতলের তরল পাইপ বেয়ে নেমে ঢুকতে থাকে তার শরীরে, মিশে যেতে থাকে তার রক্তে। ছেলেটি বোকা বোকা ভয়ার্ত চোখে তাকে দেখতে থাকে। এক সময় বোতল শেষ হলো। নিডল বের করে তুলো দিয়ে ক্ষতস্থান চেপে হাত ভাঁজ করে রইল সে, আর ছেলেটিকে বলল খালি বোতল, পাইপ, নিডল সব জানলা দিয়ে বাইরে ফেলে দিতে, শুধু তার রক্তে ছাড়া কোথাও যেন এই গোপন কাজের চিহ্ন না থাকে। ওহ, কি যন্ত্রণা সে সহ্য করেছে সারাটা রাত। ভ্যাম্পায়ার দুটোকে নিকেশ করতে পেরে মনে হচ্ছে তার যন্ত্রণা সহ্য করা সার্থক হয়েছে। রূপোর বুলেট সে পায়নি, তবে ল্যাবরেটরি থেকে সে পেয়েছে AgNO3, আর্জিনাম নাইট্রেটের দ্রবণ। আর্জেন্টাম ল্যাটিন ভাষায় ওটাই রূপোর নাম। সেই সিলভার নাইট্রেট অর্থাৎ রূপোর পরমাণু ছুঁচ বিধিয়ে ঢুকিয়ে দিয়েছে সে তার রক্তে। রক্তে মিশে গেছে রূপো। রূপোর বুলেটের চেয়েও সেটি ভয়ঙ্কর এবং অমোঘ।
আর সেই রূপালীর রক্ত চুষে খেয়ে ডক্টর প্রিয়লাল পালি তার মিস পান এখন তার শরীর ভীষণ দুর্বল লাগছে। দুর্বল শরীর নিয়ে সে মনে মনে ভাবছে, ট্রিটমেন্ট রুম থেকে কি আর বেরোতে পারবো কখনো? দাড়িওয়ালা ছেলেটাই বা কোথায়? আস্তে আস্তে বাইরের অন্ধকার নামবে, শুরু হবে নিশাচর প্রাণীর আর্ত কান্না, হিংস্র গর্জন। এই নির্জন মৃত্যুপুরী থেকে নিরাপদে বাইরে বেরোতে পারবো তো? বাইরে 3 জনকে শেষ করেছিলাম, তার কতদিন পরে এখানে 2 জনকে বাগে পেলাম। মোট 5 জন। হ্যাঁ, 5 জন। এখনো কত বাকি? অন্তত 13 জনকে তো শেষ করতেই হবে। 13, হ্যাঁ 13। আনলাকি 13। নইলে যে নরকেও আমার ঠাঁই হবে না। রাত বোধহয় বেড়েছে, কারণ বাইরে শুরু হয়েছে নেকড়ের গর্জন, আর শরীরের ভেতরে প্রতিটি শিরায় ধমনীতে রূপলি রক্তের পাগল করা ছোটাছুটি ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। বাইরের গর্জনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কোটি কোটি লোহিত কণিকা কেমন মাতালের মতো নাচছে আর নাচছে। আর চোখের সামনে লাল, নীল, হলুদ তারার মেলা। লাল, নীল, হলুদ তারার মেলা। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক অনিশ দেবের গল্প রূপলি রক্ত। আজকের এই গল্পপাঠটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই মুহূর্তে আপনারা যারা আমার গল্পপাঠটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।